বাচ্চাদের মতো কি হয়েছে? কি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয় খেয়ে যা, খেয়ে যা। আমার মায়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে। মাহি, আমি গ্রামে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের হাতের আমার পছন্দের আলুর ভর্তা আর ডাল দিয়ে মজা করে ভাত খাবো। চুপ করো। ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস হইলো? সেটা আবার মজা করে খাবে সে। শুনো, তুমি গ্রামেও যাইতে পারবা না, তোমার মায়ের কাছেও যেতে পারবা না। কি বলতেছো তুমি মাহি? আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না? কেন আমি গ্রামে যেতে পারবো না? আমি এবং আমার বাবা, আমাদের কারোই গ্রাম পছন্দ না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তোমার অপশন একটাই, আমার সাথে তুমি থাকবা, আমার সাথে সংসার করবা। ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, কিন্তু দেখো, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। চলো না আমরা বাসা ভাড়া করে একটা আলাদা বাসায় থাকি। আসছে আলাদা বাসা নিতে। আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটিগুলো পাই, দামি গাড়িতে চড়ি, দামি জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই, এই সব কিছু আমাকে হারাতে হবে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনেও আমাকে আরাম আয়েশে রাখতে পারবা না। অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। আল্লাহ রে, ভালোবাসা তোমাকে বিয়ে করলাম, ভাবছিলাম একটু সুখে শান্তিতে থাকবো। এখন তো তোমাকে বিয়ে করে মনে হইতেছে আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো, স্বাধীনতা মতো কিছুই করতে পারি না। জেলখানা মনে হলে জেলখানা, কিন্তু আমি যেভাবে চাই, আমার বাবা যেভাবে চাই, এর বাইরে নড়চড় যদি কোনো কিছু হয়, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, তাইলে তোমার সঙ্গে আমি সংসার করব না। মাইন্ড ইট। আল্লাহ রে, আগেই ভালো ছিলাম, ভালোবেসে বড়লোকের মেয়েকে বিয়ে করে কোন বিপদে পড়লাম। সব উল্টাপাল্টা হয়ে গেল। আম গাছে জাম, জাম গাছে কলা, কনফিউশনে সব খোলা খোলা, নাই যে ঠিক কিছু, সব এলো মেলো, মেমোরি পায় না খুঁজে কোথায় যে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। উল্টা পাল্টা সব উল্টা। কি তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবা না, তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম, সেজন্য আমি লুঙ্গি পরি। কিন্তু আব্বা, এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? চুপ থাকো, আনস্মার্ট আনকালচার গেও ভূত। আমার কোথা থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের পুরো বাড়িতে এসি লাগানো আছে, আমরা সবসময় ঠান্ডাই থাকি। এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে, আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। খবরদার, তুমি লুঙ্গি পরবে না। আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। কিছু মনে করবেন না আম্মা, আপনি এই বয়সে যেরকম সাজগোজ আর মেকআপ মাইরা থাকেন, আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না। আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিতাম আমি। দেখলি তোর জামাই কত বড় সাহস, সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে। আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। মা, কি করব বলো, ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না, আমি ডিরেক্ট বিয়ে করব। এর জন্য বিয়ে করে ফেলছি। তখন কি আমি জানি সে এরকম খ্যাত? বিয়ে যখন করেছিস তখন এটাকে
আধুনিক বানা, স্মার্ট বানা, এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না। ঠিকই বলছো আম্মু। হাই যাও, লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে আসো যাও। আরে না দুলাভাই, যার মতো। আপু, দুলাভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল, সে পরুক না। তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে। ভাই আপনি বসেন তো, নাস্তা করেন। ধন্যবাদ মারিয়া, একমাত্র তুমি আমারে বুঝো। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম, কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। সেম হিয়ার, হোয়াট টু ডু? এই তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? কি নোংরা! ছি! আব্বা, হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবেন না সেই মজার তৃপ্তি। বিশ্বাস না হইলে আপনি হাত দিয়ে খেয়ে দেখেন, এমন মজা পাবেন জীবনে আর চামচ দেখাতে যাবেন না, হাতের আঙুল সহ চাইটা খাই ফেলবেন। অসম্ভব, আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি! আম্মা, হাত দিয়ে খাইলে হাত জীবনে নোংরা হবে না। আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো না? যাই হোক, আপনারা খাইলে খান, না খেলে নাই। আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি, হাত দিয়ে খাবো আমি। তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। এই, তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও যাও। আপু, দুলাভাই হাত দিয়ে খেতে চাচ্ছে, খাক না। তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলাভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। ধ্যাৎ, আমি নাস্তাই করব না। এই বুয়া, বুয়া, চা দিয়ে যা। এ মা, হাত দিয়ে কলা ধরছে। আল্লাহ! ম্যাডাম, এটা কোনো চা হলো? ঠান্ডা চা, কোনো স্বাদ গন্ধ কিছুই নেই, মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু। এই, তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস, এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। লাথি মেরে বাসা থেকে বের করে দিব, বেয়াদব কোথাকার। চোখের সামনে থেকে যা। মনে হয় যেন বেতন দেওয়া হয় না আর কি। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। না, নাস্তা খাবো না। এই আলমগীর, তাড়াতাড়ি নাস্তা খাও, তোমাকে নিয়ে আমি বাইরে যাব, কাজ আছে। শাহানা, তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো। বের করছি। অসহ্য। দেখছো আলমগীর? কাণ্ডটা দেখছো? ডিউটি ফাঁকি দিয়া ঘুমাইতেছে। এখন যদি এই গেট দিয়া চোর ডাকাত ঢুইকা আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়, কি অবস্থাটা হবে? তার একটা উচিত শিক্ষা দিতে হবে। থাপড়ে গালের দাঁত ফালাই দেবো সব। আব্বা, মুরব্বী মানুষ, গায়ে হাত তোলার দরকার নেই, বুঝাই বলেন। এই, তুমি চুপ করো। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। স্যার, কালকে হারারের ডিউটি দিছি তো, শরীরটা ভালো না, এই জন্য চোখটা একটু লাগাইছিল। শরীর ভালো না তাইলে চাকরি ছাইরা দিয়া বাড়িতে গিয়ে ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ, তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব, এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবো না, তুই বাড়িতে যা। আমার চাকরি থেকে বাদ দিন না স্যার, তাহলে তো না খাই মরুম। স্যার, আমার মাইয়াটা বিবাহ উপযুক্ত হয়েছে, কদিন পরে বিয়ে দিতে হইব। এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাব। আমি কথা দিতেছি স্যার, এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুম, আমি আর ঘুমাবো না। আব্বা, দেলোয়ার চাচা যেহেতু এত করে বলতেছে, এবারের মতো তাকে মাফ করে দেন। তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোর এই মাসের বেতন কাটা। কি কর স্যার? চুপ! একটা কথা কবিতা লাথি মেরে বাইর করে দেবো। এই কান ধর, কান ধরে বল,
জীবনে আর কোনোদিন ডিউটিতে ফাঁকি দিব না, ডিউটির সময় ঘুমাবো না। দরকার দর। আব্বা কি ধরনের কথা বলেন? দেলোয়ার চাচা একজন মুরব্বী মানুষ, উনি কেন কান্দরে বস করবে? আরে কিসের মুরব্বী? দারুণ আবার মুরব্বী হয় নাকি? এই কাঁধে ধর, কাঁধে ধরে বল, ঠিক মতো ডিউটি করবি, নাইলে কিন্তু চাকরি থেকে বাইর করে দেবো। স্যার এই যে কানে ধরলাম, এখন থেকে ঠিকঠাক মতো ডিউটি পালন করবো, তারপর আমার চাকরি থেকে বাইর করে দিন না স্যার। কথাটা যেন মনে থাকে। ওরে এই সব কারণে আবার লেট হয়ে গেল। শোনো আলমগীর, এইখানে 1 কোটি টাকার একটা চেক আছে, ব্যাংকে গিয়ে টাকাটা ক্যাশ কইরা তাড়াতাড়ি অফিসে আসবা। ওই যে হারুন এন্টারপ্রাইজের একটা বিল দিতে হবে আর লোকজনের বেতন দিতে হবে। দেরি করো না, আমি গেলাম। আসসালামু স্যার। আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিকঠাক আছো। থ্যাংক ইউ মারিয়া। তোমার আপু কোথায়? আমার বউ কোথায়? আরে মারিয়া, তুমি কাকে বলতেছো? আমি তোমার বউ, এই যে এখানে দাঁড়ায় আছি। কি বলো? তুমি আমার বউ হতে যাবে কেন? তুমি তো আমার শালি মারিয়া। আরে কি বলতেছে তোর দুলা ভাই? আমি নাকি শালি? আমি দেখি তো দুলাভাই কি বলতেছেন আপনি সব। এই তো আমার বউ চলে আসছে, আমার বউ মাহি। না দুলাভাই, আমি আপনার বউ না, আমি আপনার শালি। খবরদার, একদম ফাজলামো করবে না। তুমি আমার শালি হবা কেন? তুমি আমার বউ মাহি, আর তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে শালি। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। আব্বু ঘটনা কি? ঘটনা তো আমিও বুঝতেছি না রে মা। জামাই কি হয়েছে তোমার? কি ব্যাপার দেলোয়ার চাচা, আপনি আমাকে জামাই বলছেন কেন? দেলোয়ার চাচা মানে? জামাই তুমি কাকে দেলোয়ার চাচা বলতেছো? আপনাকেই বলতেছি, কারণ আপনি আমার শ্বশুর বাড়ির গেটের দারোয়ান দেলোয়ার চাচা। জামাই তুমি ভুল করতেছো। আমি তোমার দেলোয়ার চাচা না, আমি তোমার শ্বশুর ওয়াসিম বাসা। খবরদার, দারোয়ান হয়ে শ্বশুর সাজার চেষ্টা করবেন না। আপনি আমার শ্বশুর না, আপনি আমার শ্বশুর বাড়ির দারোয়ান দেলোয়ার চাচা। জামাই, তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো? আপনাদের সাথে আমি কেন মজা করবো জুলেখা চাচি? তুমি আমাকে জুলেখা চাচি বলছো কেন? কারণ আপনি আমার শ্বশুর বাড়ির কাজের মহিলা জুলেখা চাচি। জামাই, আমি জুলেখা চাচি না, আমি তোমার শাশুড়ি শাহানা। এখন তো মনে হচ্ছে আপনারাই আমার সাথে মজা করতেছেন চাচি। জামাই বাবাজি এখন কেমন আছে? এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। কেমন আছেন আপনারা? হোয়াট? তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো? আরে এটা তো আমাদের জুলেখা বুয়া আর দারোয়ান। ছি ছি মারিয়া, তোমার লজ্জা করে না? বাবা মাকে তুমি দারোয়ান আর কাজের বুয়া বলছো? এরা আমার শ্বশুর শাশুড়ি। সরি বলো তাদেরকে, সরি বলো মারিয়া। হায় আল্লাহ, আমাকে আবার মারিয়া বলতেছে। ডক্টর, ডক্টর। কি ব্যাপার, আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি শ্বশুর, আমাকে বলতেছে বাড়ির দারোয়ান। আমি শাশুড়ি, আমাকে মনে করছে বাড়ির কাজের বুয়া। আর এই যে আমাদের বাসার কাজের বুয়ার দারোয়ান, এদেরকে বলতেছে শ্বশুর শাশুড়ি। ডক্টর সাহেব, কেন সে এগুলো বলতেছে? আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। কি সন্দেহ করছেন আপনি? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছেন না। এই কারণে উনি বউকে ভাবছে শালি আর শালিকে ভাবছে বউ। শ্বশুর শাশুড়িকে মনে করছে দারোয়ান আর কাজের লোক, আর কাজের লোক আর দারোয়ানকে মনে করছে শ্বশুর শাশুড়ি। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আলমগীর, আমার 1 কোটি টাকা কই? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সে মেসেজ তো আমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা?
এটা খায় না মাথায় দেয়। ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? তাকে আমি সকালবেলা 1 কোটি টাকার চেক দিছি, সেই টাকা সে ক্যাশ করছে। ক্যাশ করে এখন আমার এই টাকা কোথায় গেল? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। ওরে আল্লাহ রে, বলে কি? আলমগীর, তুমি তাকাও এদিকে, আমি তোমার শ্বশুর আর সে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ি, আমি তোমার বউ, আমি তোমার বউ। দুলাভাই আমি আপনার শালি। এই খবরদার, আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না। এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, হিতে বিপরীত হতে পারে। উনি হয়তো স্মৃতিশক্তি পুরোই হারিয়ে ফেলতে পারেন। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে, আপনি বউ হয়ে যান। আর আপনাকে যেহেতু শালি ভাবছে, আপনি শালি হয়ে যান। আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি, আপনারা আজকে থেকে দারোয়ান আর কাজের বুয়া হয়ে যান। আর কাজের বুয়া আর দারোয়ান আপনারা আজকে থেকে ওনার শ্বশুর শাশুড়ি হয়ে যান। এতে করে ওনার পুরোপুরি স্মৃতিশক্তি চলে আসতে পারে, তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাবে। হায় হায়, বলে কি? আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, তা আমার 1 কোটি টাকা তো শেষ। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। তুমি কেন দিছিল জামাই? আমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানি বড় লোক। যান, এই বিছানায় আপনারা ঘুমান। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন। আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন। আর আপনি গেটে ডিউটি করবেন। বাইরের লোক যদি একটা ঢুকে একদম পিঠের চামড়া তুলে দেব। যাও আউট। আব্বা আম্মা আসতে হলে আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। এই তাহলে আমরা দুজন কি এই বিছানে ঘুমু? হাই, মাথা তুলে আসা মারুম। তুই কি আমার জামাই? তুই একটা দারোয়ান, যা রেস্টরুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে। না মানে এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। ম্যাডামের বিছানা মা। আর আপু টেনশন করো না তো, দেখবা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই তুমি কই যেতেছো? আপনি না আমাকে ঘুমাইতে যেতে বললেন। আরে বোকা, আমি তোমাকে যেতে বলি নাই তো, আমি তো মারিয়াকে যেতে বলছি। এই মারিয়া, বসে আছো কেন? যাও। আরে মারিয়াকে যেতে বলছো? ওই তো মারিয়া। একদম ফাজলামো করবে না। ও মারিয়া হতে যাবে কেন? মারিয়া তো তুমি, আর ও হচ্ছে মাহি। তুমি যাও, যাও বেরো। আপু বুঝো নাই, স্মৃতিশক্তি চলে গেছে না, এই জন্য তোমাকে মনে করতেছে মারিয়া আর আমাকে মনে করতেছে মাহি। এই কি হলো? তোমাকে যাইতে বললাম না এখান থেকে? রুমে গিয়ে কি করব? আমার না একা একা ঘুম আসবে না। চলেন না সবাই মিলে গল্প করি। অসম্ভব। আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো, দুজন দুজনের সাথে গল্প করব, আদর করব, প্রেম ভালোবাসা করব। তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে। কি বলতেছো তুমি? তুমি ওকে আদর করবা? ও মা, আমার বউকে আমি আদর করবো না? আর ভালো কথা, তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন? তুমি না আগে আমাকে আপনি করে বলতা, দুলাভাই বলে ডাকতা। খবরদার মারিয়া, আমি কিন্তু বেয়াদবি একদম পছন্দ করি না। এখন থেকে আমাকে আপনি করে বলবা, দুলাভাই বলে ডাকবা। আল্লাহ রে, বলে কি? নিজের হাজবেন্ড আমারে দুলাভাই বলতে বলতেছে, আপনি করে বলতে বলতেছে। কি বলে? আপু দুলাভাই যা বলতেছে তা চুপচাপ করো, নইলে কিন্তু স্মৃতিশক্তি আর জীবনও ফেরত আসবে না। এই কানে কানে কি বলতেছো? মারিয়া যাও এখান থেকে, যাও। দুলাভাই দেখেন, শালি কিন্তু আধি ঘরোয়ালি। সব সময় তো আপার সাথে ঘুমানি। চলেন না আজকে আমরা 3 জন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বউ রেখে শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না। যাও এখান থেকে, যাও। আমি আমার বউর সাথে গল্প করবো। আচ্ছা, গল্প করতে না চাইলে চলেন আমরা লুডো খেলি। লুডো খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই। লুডো খেলতে চাইলে দিনের বেলা এসো। এখন রাতের বেলা বউর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডো খেলতে পারবো না। আচ্ছা দুলাভাই, আপনি তাহলে একা ঘুমান, আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই। আপা চল। এই খবরদার, আমার বউকে নিয়ে কোথাও যাবো না। আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না, আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। তাই না বউ? একদম তাই। কি রে, কত বড় শাস্তি, তার কথায় তাল মেলাতেছিস, একদম থাপড়া গালে দাঁত ফালাই। এই খবরদার,
আমার বউকে ধমক দিয়ে কথা বলবো না। আর কত বড় সাহস তোমার, ছোট বোন হয়ে বড় বোনকে ধমক দিয়ে কথা বলো? যাও এখান থেকে। যাবো না। যাবি না মানে? আল্লাহ, এটা আমার সাথে কি হইলো? আমার জামাই বলে আমার ছোট বোনের সাথে থাকবে? না 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 না, আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। যেভাবে হোক আমাকে এই ঘরে ঢুকতে হবে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। মাহি, শাড়ি না আমার খুব পছন্দ। আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে আলমগীর। আমি কালকে থেকে শাড়ি পরবো। ও মাহি, আই লাভ ইউ। সেম টু ইউ। বলো, তুমি শুধু আমার? হ্যাঁ আলমগীর, আমি শুধুই তোমার। তাহলে তো দূরে কেন, কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারি আছে না। কাবাব মে হাড্ডি। আরে ছোট মানুষ ঘুমাইতেছে, বুঝবো না কিছু। আসো থাক। আসো। না, আমি ঘুমাই নাই, আমি জায়গা আছি। আপা, দুলা ভাই, আমি সব শুনতেছি, সব দেখতেছি। দূরে দূরে থাকেন। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা, উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। বুয়া, নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভাজি করে এনে দিব? মা, তুমি তোমার এই অবস্থা কেন? তুমি বুয়ার শাড়ি পরছো কেন? কেন আবার? তোর স্বামী আলমগীরের জন্য। সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই জন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি, আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি। এসব কি হচ্ছে বাসায়? সব কিছু উল্টাপাল্টা। নাস্তা হয় নাই? এই বুয়া, কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা নিয়ে আসো, বানায় যাও। আই, কি বললি তুই? কাকি বুয়া বললি? থাপড়ে তোর দাঁত ফালা দিবে একদম। কি কইলি? তুই আমারে থাপ্পড় মারবি? তোরে কিন্তু আমি মাথার তুলে আসার মারবি। এই, তুই মোটা বলে আমাকে মাথায় তুলে আছাড় দিবি, তাই বলে আমি কি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, মাইনকা চিপাই পরে বুয়া হয়েছি বলে আমি নাস্তা বানাতে পারবো না? আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে আমি পারবো না। কি বললেন? আপনি নাস্তা বানাতে পারবেন না? আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে রেখে লাভ কি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন এরকম বুয়া। একদম ঠিক কথা বলছো ভাই। এই, তুই যেহেতু নাস্তা বানাতে পারবি না, তাহলে তুই এই বাসা রেখে কি লাভ? বাইরে আমার বাসা থেকে। দুলা ভাইয়ের কিন্তু স্মৃতিশক্তি নাই। সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই মাহি, তুমি আবার কানে কানে কি বলো? না জামাই বাবুজি, ওই কানে কানে বলছিলাম আর কি, নাস্তা কিভাবে বানানো যায়, কত প্রকার বানানো যায়। তা বলেন, কি কি নাস্তা খাবেন আপনারা? বলেন। এইভাবে কইলে তো হইব না, বলতে হবে ম্যাডাম আপনারা কি নাস্তা খাবেন। আর আমারে বলবি স্যার আপনি কি নাস্তা খাবেন, তারপর আমি বলতেছি। জি ম্যাডাম। স্যার বলেন, কি কি নাস্তা খাবেন আপনারা? আমি পরোটা, সবজি, বিরিয়ানি, মাংস, ডিম, রুটি সব নিয়ে আয় যা। আর আমার জন্য রুটি, গরুর মাংস, ডিম, সবজি, তারপর ওই যে মুরগির বিরিয়ানি, পোলাও, তেহারি আর রসমালাই জানি। হাই, তোরা কি নাস্তা খাবি নাকি বাপের 40-এ খাইতে আইছস? নাস্তার মধ্যে কেউ এত আইটেম খায়? এই, একদম মাথার তুলে কিন্তু আসার মারমু। না, মানে যাইতেছি আর কি, সব আইটেম আনতেছি। বাবাজি, আপনি কি কি খাবেন? ওনারা দুজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাবো। ও আচ্ছা, ঠিক আছে, সব আনতেছি। আল্লাহ আমাকে ধৈর্য দান কর আল্লাহ, চাইতেছি আমি। এই যে, আর কিছু লাগবে? এই, এগুলা কি পরোটা বানায় আনছস? পরোটা তো পুরা কেন, ঠান্ডা কেন? তুই কি পরোটার মধ্যে তেল লবণ কিছুই দাস নাই? আর যদি কোনোদিন এরকম পুরা পরোটা তুই আমার সামনে দেখ, আমি কিন্তু তোরে মাথার তুলে গরম তেলের মধ্যে ফালায় দিই। কি বললি বান্দি? এই, খবরদার, মাথার তুলে কিন্তু আসার মারব। ও না, ঠিকই আছে,
আমাকে আরো বেশি গালিগালাজ করেন, তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো। তা না হলে আমার শিক্ষা হবে না, আমার অনেক গালি খাওয়া উচিত। গালি দেন, বকা দেন। যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। জীবনে রাক্ষস দেখার অনেক শখ ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। আই কি কইলি? তোরে কিন্তু মাথার তুলে আসার মার। না ঠিক আছে, সব কিছু ভালো করে বানাই আনতেছি। রুটি 10টা না 40টা বানাই আনতেছি। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও আল্লাহ। ও আল্লাহ গো। আম গাছে জাম, জাম গাছে কলা, কনফিউশনে সব খোলা খোলা, নাই যে ঠিক কিছু সব এলো মেলো, মেমোরি পায় না খুঁজে কোথায় যে গেল। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এরকম একটা দারোয়ান ডাকার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি? ঠিকই বলছো তো জামাই। আরে বেতন নেওয়ার সময় তো সে 1 টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। দোস্ত আপনার, আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাইতেছেন। 2-4টা চর থাপ্পড় দিয়ে দিতেন, একদম সাইজ হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলছো। ঠিকই বলছো ঠিকই বলছো, দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়। জামাই কি বলতেছো? মুরব্বী মানুষ তো, থাপ্পড় মারা ঠিক হবে? তোর আব্বা কি বলো, দারোয়ান আবার মুরব্বী হয় কিভাবে? মারেন একটা মুক্কা। ঠিকই বলছো, করো। এই এই ডিউটি করার সময় বলতেছো কেন? এই যাও বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? দেখো পাগলের বাচ্চা কি কয়, দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেখ। ও আসলেই তো, আমি তো দারোয়ান, ঘুমের তালে সব ভুলে গেছি। জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার গায়ে হাত দিছিস কেন? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই তুকারি করেন? আপনি তাকে স্যার বলবেন, আপনি করে বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, স্যালুট দিয়ে কথা বলবেন। আচ্ছা আচ্ছা বলতেছি স্যার, আপনি আমার মারলেন কেন? ডিউটি ফলে না টাকা ঘুমাইতেছিলি, তোর মারবো না তো কি করবো? আদর করবো? রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে আসছিল। চোখ লাগে আসলে চোখ এইরকম টাইনা খুলে তাকে থাকবি, বুঝছো? অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার। শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লাথি মেরে চাকরি থেকে বাইর করে দেবো। স্যার মানে আপনি আমার লাথি দিবেন? শুধু লাথি না, সাথে ওস্টা ফ্রি। এখন বলেন, ঠিক মতো কাজ করবেন নাকি লাথি মেরে বাইর করে দিবে? না না, আমি এখন থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। ওহ জামাই, এই গরিবদের সাথে কথা বলতে বলতে মুডটা আমার অফ হয়ে গেছে। আমি মনে হয় আজকে আর বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মাহিকে নিয়ে বাইরে যাও, আমি একটু রেস্টে গেলাম। ওকে ঠিক আছে। এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই পয়টা হায় রে কপাল, মালিক হইয়া দারোয়ানরে সার কইতে হয়, খালি টাকার জন্য সহ্য করে দিতেছি। আল্লাহ আল্লাহ, তুমি আমার জামাইয়ের স্মৃতি শক্তিটা ফিরাই দাও আল্লাহ। আমি তো আর এই দারোয়ান হয়ে থাকতে পারতেছি না, আমার টাকাটাও তো দরকার। এসবের মানে কি মারিয়া? আমরা স্বামী স্ত্রী এই রুমের মধ্যে থাকি, আমাদের একটা প্রাইভেসি আছে। যখন তখন তুমি আমাদের রুমে এসে বসে থাকো, ব্যাপারটা কি? মাহি, হ্যাঁ মাহি। আরে কি হইছে? এই তোমার বোনের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ তার রুম রেখে আমাদের রুমে এসে বসে থাকে। আমার তো মনে হয় তার মধ্যে একটা ঝামেলা আছে। না না, তাকে তো এইভাবে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি তাকে একটা বিয়ে করা দিতে হবে। আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যে নিজের বিয়ে করা বউকে ভুলে গেছেন সেটা মনে করার চেষ্টা করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বউকে আমি কেন ভুলে যাব? এই যে আমার বউ মাহি, তাকে আমি কত ভালোবাসি। জান, চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চলো। বাইরে মানে কি বলতেছেন দুলা ভাই? ওকে নিয়ে আপনি বাইরে কেন যাবেন? দুজনে একান্তে কিছু সময় কাটানোর জন্য। তাছাড়া স্বামী স্ত্রী দুজনে ঘুরতে গেলে তাদের মধ্যে মিল মহব্বত বাড়ে। এই চলো না দুজনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। আই চুপ, কিসের ঠিক আছে? দুলা ভাই, বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। সিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা ঘুরতে যাব আমাদের শ্বশুরের এসি গাড়িতে করে। গাড়ি তো নষ্ট, আব্বুর গাড়ি সার্ভিসিং এ দিছে, গাড়ি তো নাই। গাড়ি নষ্ট?
কোনো সমস্যা নেই, গাড়ি নষ্ট, আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ওয়াও, রিকশায় ঘুরতে না আমার খুব মজা লাগে, চল আমরা রিকশায় ঘুরবো। 1 মিনিট, রিক্সায় যেহেতু যাবেন আমিও আপনাদের সাথে যাব। আশ্চর্য, তুমি আমাদের সাথে যাবে কেন? কারণ রিক্সায় না আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। কতদিন রিক্সায় উঠি না, বড় লোকের মেয়ে তো, রিক্সায় ওঠা হয় না। তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করলে বিয়ে করে স্বামী নিয়ে ঘুরতে যাও, আমাদের সাথে তোমাকে রিক্সায় নিব না। কি আর করবো দুলা ভাই, বিয়ে আসলে মার্সিডিজ গাড়ির জন্য বা দামি ফ্ল্যাটের জন্য কেউ আত্মহত্যা করেছে এরকম কিন্তু শুনি নাই। তবে হ্যাঁ, রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে বা রিলেশনশিপে কষ্ট পেয়েছে এই জন্য অনেকে আত্মহত্যা করেছে, এটা শুনেছি। তো আসলে একজন মানুষ সবচেয়ে বেশি সুখ পায় তার পরিবার থেকে এবং সবচেয়ে বেশি কষ্টও পায় পরিবার থেকে। তো ধরেন আপনি অনেক ভালো কাজ করেছেন, স্রষ্টা আপনার উপর খুব রাজি খুশি, স্রষ্টা আপনাকে কোনো গিফট দিতে চান, ব্লেসিংস দিতে চান, মানে বর দিতে চান। তো স্রষ্টা চান যে আপনি যাই চান সেটাই পাবেন, যেটা অর্ডার করবেন সেটাই হাজির হয়ে যাবে। আপনি বড় বাড়ি চাচ্ছেন, গাড়ি চাচ্ছেন, সবই পেয়ে যাবেন। সোনার পালঙ্ক চাচ্ছেন, সেটাও পেয়ে যাবেন। অর্থাৎ যাই অর্ডার করবেন তাই পাবেন। কিন্তু শর্ত হচ্ছে সেই বাড়িতে কোনো রিলেশনশিপ থাকবে না, কোনো পরিবার থাকবে না। বলেন এটাকে কি কোনো ব্লেসিংস বলবেন আপনারা? তো আসলে এই কারণে হচ্ছে পরিবার ইম্পর্টেন্ট। পরিবার হচ্ছে যে সবচেয়ে বড় সুখের নিজ। মানে পরিবার যদি সুখের হয়, ঘরটাই একটা ছোটখাটো স্বর্গ হয়ে যায়। তো আসলে ঘরকে যে জিনিসটা ধ্বংস করেছে, সম্পর্কগুলি যদি বলি, মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, এই জিনিসটাকে যে বিষয়টা নষ্ট করেছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, অসদাচর, দুর্ব্যবহার। আসলে দেখবেন অনেকগুলো রিলেশনশিপ মেনটেন হচ্ছে, রিলেশনশিপ আছে কিন্তু ভেতরে প্রাণ নাই, সাদা হয়ে গেছে। কেন? ওই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, দুর্ব্যবহার। তো একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, ঘটনাটা সত্য ঘটনা এবং খুব প্যাথেটিক। এটা ভারতের উড়িষ্যার একটা ঘটনা, যে এক অন্ধ মা, মানে তার এক চোখ অন্ধ, তার ছোট ছেলে 8 বছরের ছেলেকে নিয়ে এসে নিয়মিত স্কুলে নিয়ে আসে। তো হলে কি হবে, কিছুদিন পর ছেলে মাকে বলছে যে তুমি আর আমাকে নিতে এসো না, আমি একাই চলে যাব। তো ঘটনা কি, মা বুঝতে পারছে যে ছেলেকে বুলিং করা হচ্ছে, যে এক চোখা অন্ধ মায়ের ছেলে এরকম বিভিন্ন কটূক্তি উত্তপ্ত করে। তো মা নিতে যায় না, ছেলে নিজে একা যাওয়া আসা করে। এবং এর মধ্যে ছেলে ডিসিশন নিল যে না, আমি এখানে আর পড়াশোনা করবো না, হায়ার এডুকেশন আমি শহরে নিয়ে যাব, ওখানেই করবো, এবং যা এস্টাবলিশমেন্ট ওখানে। তো যেরকম ভাবা সেরকম কাজ, সে শহরে চলে গেল, ওখানে হায়ার এডুকেশন, ওখানেই চাকরি বাকরি, সংসার পর্যন্ত, ছেলে মেয়ে হয়ে গেল। তো এর মধ্যে মায়ের সাথে তার একটা দীর্ঘ যোগাযোগ হচ্ছে, মানে ফিজিক্যাল যোগাযোগ হচ্ছে না। তো মায়ের মন তো ছেলেকে দেখছে না, এবং মা বিভিন্নভাবে খোঁজ এবং খোঁজ করতে করতে সে শহরে চলে গেল, ছেলের সে বাসায়। দিনটা ছিল ছুটির দিন। তো ছুটির দিনে ছেলেও বাসায় ছিল, বাসার সেই ফ্ল্যাটে গিয়ে রুমে কলিং বেলে চাপ দিল দরজার বাইরে। তো এর মধ্যে ছেলে এসে ভেতর থেকে তো বুঝে ফেললো মা, এবং মুহূর্তেই সাবধান। তো দরজা খুলে বললো যে আমরা ভিখারিকে ভিক্ষা দেই না। তো মা তো দেখলো সাথে নাতকর, দেখে বুঝে গেল ছেলে হয়তো বা পরিচয় দিতে চাচ্ছে না হীনমন্যতার কারণে। তো মা বললো যে না, আমি আসলে ভিখারি না, ভিক্ষা চাইতে আসিনি, আমি আমার ছেলের সন্ধানে এসেছিলাম, তো আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। মা চলে গেল। এর মধ্যে বহুদিন পার হয়ে গেল। হঠাৎ করে তার সেই যে পুরনো স্কুল বাল্যবেলার, সেখান থেকে রিউনিয়নের চিঠি এসছে। তো রিউনিয়ন তো সবাই পছন্দ করে। তো ছেলেও চিন্তা করলো যে ভ্যাকেশন আছে, চলে যাই। আর এর মধ্যে মায়ের সাথে একটু দেখা হবে, যেহেতু মা বারবার দেখা করতে চাচ্ছে, আর একবার দেখা করলে আর ডিস্টার্ব করবে না। তো চলে গেল রিউনিয়ন শেষ করে বিকালের দিকে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার চোখে পড়লো অনেকদিন পর সেই যে গাছটা, দীর্ঘ বড় গাছ, সেটা এখনো দণ্ডায়মান, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জীর্ণশীর্ণ যে বাসা, সেটা আরো বেশি জীর্ণশীর্ণ হয়ে গেছে। তো ঢুকতেই, ওই 1 রুম বিশিষ্ট বাসা, ঢুকতে চোখে পড়লো মা শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। তো কি করবে, আর তার সেই বাল্যবেলার ছোটবেলার রিডিং টেবিল, সেখানে বসলো। সেখানে উন্মুক্ত চিঠি, মায়ের লেখা চিঠি। তো সে পড়া শুরু করলো। লেখা আছে, আমার বাবু সোনা, মানিক সোনা, তোমার সাথে অনেকবার যোগাযোগ করার
চেষ্টা করেছে, মানে চিঠির ভাষাটা এরকম ছিল, কিন্তু কোনো রেসপন্স তুমি করছো না। তো আমি বুঝি যে তুমি কেন রেসপন্স করছো না। আমার অন্ধত্বের কারণে তুমি হীনমন্যতায় ভুগো, পরিচয় দিতে তোমার খারাপ লাগে। কিন্তু আমি যে কি কারণে অন্ধ হয়েছি এটা যদি তোমাকে আমি আরো আগে বলতাম, ছোটবেলায় বলতাম, তাহলে এত দূরত্ব সৃষ্টি হতো না। তো বলে মা আরো লিখছে যে তুমি যখন ছোট ছিলে তখন তুমি বাড়ির আঙিনায় যে গাছটি, সে গাছটিতে খেলছিলে। তো খেলতে খেলতে হঠাৎ তুমি গাছ থেকে পড়ে যাও, পড়ে গিয়ে তুমি গুরুতর আঘাত পাও চোখে, এবং তোমাকে যখন আমি হাসপাতালে ইমার্জেন্সিতে নেই, সেখানে ডাক্তাররা বলল যে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তো এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি নাই। আমি ডাক্তারদের বললাম যে আমার একটা চোখ দিয়ে যেন তোমাকে দিয়ে দেওয়া হয়। তো ডাক্তাররা বললো যে এটা কখনোই পারা যাবে না, কারণ এটা বেআইনি। জীবিত মানুষ থেকে চোখ নেওয়া যায় না, মৃত মানুষ থেকে নেওয়া যায়। তো আমি ডাক্তারদেরকে বললাম যে আমি জীবিত থাকা অবস্থায় যদি আমার বাবু সোনা এই পৃথিবীর রূপ, রস, গন্ধ উপলব্ধি করতে না পারে, উপভোগ করতে না পারে, তাহলে আমার চোখটা থেকে মূল্য কি? বরং আমার চোখ দিয়ে যদি সে দেখতে পায় এই পৃথিবীর সৌন্দর্যকে, তাহলে সেটা হচ্ছে আমার সার্থকতা। এবং অনেক কাকতি মিনতির পর ডাক্তাররা রাজি হলেন এবং আমার একটা চোখ নিয়ে তোমার চোখে বসিয়ে দেওয়া হলো। সেদিন থেকে আমি হয়ে গেলাম এক চোখা অন্ধ মা। এবং এই অন্ধত্বের কারণে তুমি অনেক বলে ডট ডট আরো অনেক কথা বলার ছিল, লেখা ছিল, হয়তো বা লিখতে পারেনি, কিন্তু এই প্রথম ছেলের ভেতরে মমতার বিস্ফোরণ ঘটলো এবং সে দৌড়ে মায়ের কাছে গেল ক্ষমা চাওয়ার জন্য, জড়িয়ে ধরলো। কিন্তু যেই চাদর সরালো দেখলো যে মা আর নেই, মা চলে গেছে না ফেরার দেশে, যেখানে মমতার আর কোনো লেনদেন হয় না, মাফ চাওয়ার আর কোনো সুযোগ নেই। তো আসলে এই গল্পটার যে লেসন, যে মিসআন্ডারস্ট্যান্ডিংকে আসলে শুরুতেই প্রশ্রয় দেওয়া উচিত। এবং আমরা যদি আসলে দেখি যে প্রত্যেকটা ধর্মে এই পরিবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি দেখেন যে পবিত্র কোরআনে প্রত্যেকটা সম্পর্কে কি চমৎকারভাবে মূল্যায়ন করা হয়েছে। প্রত্যেকটা সম্পর্কে, এই যে স্বামী স্ত্রী সম্পর্কে যত আয়াত নাজিল হয়েছে, অন্য কোন সম্পর্কের ক্ষেত্রে এত আয়াত নাজিল হয়নি। সূরা নিসাতে কতগুলো আয়াত, সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মিন আয়াতিহিম আজওয়াজুকুম, যেটা আমার একটা অনেক বড় নিদর্শন। মানে এই সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে, অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে বলে। সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আপনারা সবাই জানেন যে স্বামী স্ত্রী একে অপরের পোশাক। পোশাক শব্দটা যদিও বা একটা ছোট শব্দ, কিন্তু এটার সিগনিফিকেন্সটা অনেক বেশি। না, আমরা পোশাক কেন পরি? লজ্জা নিবারণের জন্য, ওয়েদার প্রোটেকশনের জন্য, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, মানে সব মিলিয়ে একটা সৌন্দর্য বর্ধন করে। তো স্বামী স্ত্রী যখন একে অপরকে ভালোবাসে, সুন্দর ব্যবহার করে, ইট মিনস তারা ওয়েল প্রোটেক্টেড, তারা একটা কমফোর্টেবল সিচুয়েশনে আছে, তারা সার্বিকভাবে তাদের সৌন্দর্যটা প্রকাশ পায়। কিন্তু যখন তারা ঝগড়া করে তখন কি অবস্থা? আপনারা কখন পাগলকে দেখেছেন? পাগল কিন্তু অনেক সময় নিজের কাপড় নিয়ে কি করে, নিজের পোশাক নিয়ে টানাটানি করে, ছিঁড়ে ফেলে, খুলে ফেলে। এই কারণে আল্লাহ তাআলা এই পোশাক শব্দটা ব্যবহার করেছেন। স্বামী স্ত্রী যখন ঝগড়া করে, মনোমালিন্য হয়, মানে তখন অনেকটা তারা তাদের পোশাক নিয়ে টানাটানি করছে, ছিঁড়ে ফেলছে, অ্যাজ ইফ দে আর ম্যাড। এবং মা বাবা দেখেন, মা বাবার ক্ষেত্রে বলা হচ্ছে যে যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার কে প্রত্যাশা করতে পারে? 3 বার জিজ্ঞেস করেছেন, 3 বার বলেছেন মা, চতুর্থ বলেছেন বাবা। আবার কোথাও বলছেন যে মায়ের সাথে উফ শব্দ করা যাবে না। উফ একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সম্পর্কটা কতটা সেন্সিটিভ, যে উফ শব্দ করা যাবে না। আমাদের ব্যবহারটা কিরকম হওয়া উচিত?
মানে এক সাহাবী নবী ইসলামকে জিজ্ঞেস করছিলেন যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আয়েশা। দ্বিতীয়বারও বলছেন আয়েশা। তো সাহাবী বোঝাতে চাচ্ছেন না মানে ছেলেদের মধ্যে হলো আয়েশার বাবা। বা ভালো ব্যবহার কার সাথে? সবচেয়ে বেশি মায়ের সাথে। বাবার সন্তুষ্টি হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি। যে কোথাও বলছে যে হাদিসে যে বাবা হচ্ছে যে মানে কি জান্নাতের দরজা শুরু, নক ইট বাট ডোন্ট ব্রেক ইট। আমরা তো ব্রেক করে ফেলি। আবার ভাই বোনের ক্ষেত্রে বলা হচ্ছে যে বোনদের হক আদায় করলো, সুন্দর আচরণ করলো, জান্নাত তার জন্য ওয়াজিব। আবার সন্তানের ক্ষেত্রে বলা হচ্ছে যে যার 2 মেয়ে আছে তাদেরকে শিক্ষিত করে লালন পালন করে বিয়ে দিল, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সে দেয়াল হিসাবে কাজ করবে। তো এক সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো এক মেয়ে, সেও দেয়াল হিসাবে কাজ করবে। মানে সে কনফার্ম হচ্ছে। আত্মীয় স্বজন মানে প্রত্যেকটা রিলেশনশিপকে কি চমৎকার মর্যাদা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। যে কেউ যদি চায় যে তার হায়াত রিজিক বৃদ্ধি পাক, আরে কে না চায়, তো বলছে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে। তো আসলে এই যে আমরা বলছি পারিবারিক সমঝোতার কথা, যে আমরা বলছি যে হ্যাপি ফ্যামিলি ইজ ইকুয়াল টু হেভেন এট হোম, বাসাটা একটা স্বর্গ হয়ে যাবে ছোট। কখন? করণীয়টা কি? প্রথম যে করণীয় এখন বর্তমান সময় সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত কম ব্যবহার করা যায় করবেন, প্রয়োজনীয় ব্যবহারটা। মানে এখন একটা রিসার্চ রিপোর্টে বলা হচ্ছে যে একজন মানুষ সারা দিনে প্রতিদিন 2650 বার, বেশি না, কতবার? আরে এতবার যদি আমাদের পরিবারের কাছেও যাই, আমরা স্পর্শ করি, আমাদেরকে বিজি করে রেখেছে। মানে ফেসবুকের ইঞ্জিনিয়ার নিজে বলছে যে মানে বট দেয়ার আই বল, আমরা তাদের চোখের যে মনিটাকে কিনে ফেলেছি। মানে কি অদ্ভুত আচরণ, চিন্তা করতে পারেন? মানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে একটার পর একটা আপনি স্ক্রল করতে থাকবেন কন্টেন্ট। কি ভয়ঙ্কর ব্যাপার। তো পরিবারকে সময় দিবেন কখন, দেখবেন কখন? মানে আরেকজনের সংসারের কি খবর, আরেকজনের কি অবস্থা, সেটা দেখতে দেখতে তো দিন শেষ। নিজের বাসার অবস্থার খবর আর কখনো। সেকেন্ডলি হচ্ছে যে আসলে বাহির থেকে দেখলে আমাদেরকে খুব পলিশড মনে হয়, কথায় কাজে কত সুন্দর, কত নিখুঁত। হ্যাঁ, বাসায় আসলে বোঝা যায় হুমকি থামকি ছাড়া কথা বলি না। বাসায় আসলে একটু খুনটুসি করেন, একটু বাসা করবেন। 2 ধরনের মানুষ আছে। কেউ কেউ আছে বাসা থেকে, ফ্যামিলি যিনি কর্ণধার, তিনি বাসা থেকে চলে গেলে বাসার মানুষজন খুশি হয়ে যাবে। আবার আরেক ধরনের মানুষ আছে যে অপেক্ষায় থাকে যে কখন আসবে। আমরা কোন ধরনের? একবার হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হচ্ছে, তো ওয়াইফ ব্যাগ ট্যাগ প্যাক করে ফেলেছে, গোছাচ্ছে ব্যাগ ট্যাগ। তো হাজব্যান্ড জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ? ব্যাগ ট্যাগ গোছাচ্ছ। বলে মায়ের বাসায় যাচ্ছি। তো হাজব্যান্ডও ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, প্যাক করছে। তো ওয়াইফ জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ? বলে মায়ের বাসায় যাচ্ছি। তো বাচ্চা কাচ্চার কি অবস্থা হবে? বাচ্চা কাচ্চাও মায়ের সাথে যাবে। তো কে নেই ঝামেলা, ব্যাগ আনপ্যাকড। তো একটু খুনটুসি করেন, মানে পরিবেশটাকে হালকা করার। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছে যে জান্নাতে যাওয়ার কি কোনো শর্টকাট ওয়ে আছে? বলছে হ্যাঁ, সালাম আর কালামকে বাড়িয়ে দাও। আমাদের একটা স্টিকার আছে না, সালাম মানে মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে সালাম দেন, ছোট বড়, হাসি মুখে। বের হওয়ার সময় সালাম দেন, ফিরে এসে সালাম দেন। আরে ইটসেলফ একটা দোয়া, স্রষ্টার পক্ষ থেকে ব্লেসিংস আসতে থাকবে আপনার পরিবারের। কালাম মানে সালাম, কালাম, কালাম মানে কি আচরণ, ব্যবহার, সুন্দর আচরণ। মানে একটা জাস্ট একটা রূপক উদাহরণ আর কি। ছুরি, তালোয়ার, দা, বটি, হ্যাঁ, ঝগড়া হচ্ছে, শক্তি প্রদর্শন হচ্ছে, কার মধ্যে ধার বেশি। পেছন থেকে ওয়ার্ডস, সোর্সও ঝগড়া করছে, সোর্স তো বুঝেন, SWORDS, তালোয়ার। পেছন থেকে ওয়ার্ডস, সে হাসছে। কেন হাসছে? যে প্রতিযোগিতাতে আমি জিতবো, সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমি। সোর্সের এত ধার নেই। ছুরি দিয়ে আঘাত করলে বা আঘাত পেলে কয়দিন থাকে? কিছুদিন পর কি হবে? ঘা কিন্তু শুকিয়ে যায়। কিন্তু কথার যে আঘাত অনেক সময় বছরের পর বছর থেকে যায়। তো আমরা ধার কত, এই কারণে ওয়ার্ডস হাসছে। তো আমরা সোর্স হতে চাই না। সোর্সের থেকে এসটা কি করে দেন, বাদ দিয়ে দেন। ওয়ার্ডসটা যেন মিষ্টি হয়, সুস্বাদু হয়, মানে সুন্দর আচরণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছিলেন, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন যে
হোয়াট ইজ রিলিজিয়ন, যে ধর্ম কি? তিনি একটি শব্দে উত্তর দিলেন যে ধর্মের অপর নাম হচ্ছে সদাচরণ, সুন্দর আচরণ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে কান দিয়ে শোনা। রিলেশনশিপে আমরা যেটা হয় যে আমরা অবশ্যই বলি না, মানে যে হৃদয় দিয়ে বলা, হৃদয় দিয়ে বললে কি হয়, মানুষ অনুপ্রাণিত হয়, তাই না? তো হৃদয় দিয়ে শুনি না আমরা। রিলেশনশিপ কিন্তু হৃদয় দিয়ে শুনতে চাই না, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করি। তো হৃদয় দিয়ে বললে যদি অনুপ্রাণিত হয়, হৃদয় দিয়ে শুনলে কি হবে, আপনি আরেকজনের হৃদয় জায়গা করে দিতে পারবেন। তাহলে কিভাবে সম্ভব? যদি দুই কান দিয়ে শুনেন। দুইটা কান একসাথে জোড়া লাগলে কি রকম হয় দেখতে বলতে পারবেন কেউ? এক কান এক কান, দুইটা কান যদি জোড়া লাগান কিসের চিহ্ন হবে? হার্ট। তো দুই কান দিয়ে শুনেন, হৃদয় দিয়ে শুনতে পারবেন। এটা অনেক পাওয়ারফুল, এটাকে আন্ডারএস্টিমেট করবেন না। আমরা কিন্তু সৃষ্টির আগে থেকে শুনে এসেছিলাম না স্রষ্টার কাছ থেকে, এবং এত অ্যাক্টিভ, মানে ভূমিষ্ঠ হওয়ার আগে পেট থেকে কিন্তু সন্তান শুনতে পায়, মানে প্রথম এটা অ্যাক্টিভ হয়। আর জন্মের পরে বলেন এটা আজান দাও কানে, অ্যাক্টিভ হয়। সনাতন ধর্মে আমাদের পরিবারে কেউ আছে এখানে? আপনারা জানেন যে সনাতন ধর্মে যখন কেউ মারা যায়, ডান কানে কি বলে? আরে ও তো মারা গেছে, এরপরে কি বলে? রাম রাম সত্য হ্যাঁ। শুনেছেন কখনো? বলে এটা কানে গিয়ে। কেন বলে? তো মারা গেছে, মানে কান তখন অ্যাক্টিভ। আর এই না আমাদের হাদিসে আছে, কবরবাসী কবর দাফন করার পর কবরবাসী সে শুনতে পায় তার আত্মীয় স্বজন চলে যাচ্ছে, সে পায়ের হাঁটার যে কি শব্দ শুনতে পায়, সে তো মারা গেছে। অ্যাক্টিভ, কত পাওয়ারফুল। তো এইটাকে দিয়ে শোনেন। আসলে আমরা এটাকে যন্ত্র হিসাবে ব্যবহার করি। হিয়ারিং না, লিসেনিং করবেন। হিয়ারিং মানে কি? শুধু শোনা। আর লিসেনিং মানে কি? পার্থক্য কি? লিসেনিং মানে হচ্ছে শুনে হৃদয় নামানো, যে সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা কি বলতে চাচ্ছে সেটাকে লিসেন করেন, আন্ডারস্ট্যান্ড করেন, then you will get it. এবং 3 নম্বর করণীয় হচ্ছে যে লড়াই হবে। ইটস ভেরি সিম্পল। আর দুটা মটকা যদি রেখে দিই ধাক্কা খাবি, হাঁটার সময় দুটা পা বাড়ি খায় না, এটা স্বাভাবিক। ঝগড়া হবে, লড়াই হবে, তবে খেয়াল রাখতে হবে যে লড়াইয়ে হাঁটতে জানতে হবে, হাঁটতে শিখতে হবে। আমরা খালি জিততে চাই। আপনি দেখেছেন অনেক সময় বাচ্চার সাথে আমরা দৌড় প্রতিযোগিতা দিই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর সাথে কি মায়ের সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। আমার সব বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা দিন আমরা কিন্তু ইচ্ছা করে হেরে যাই। বাচ্চারা মনে করে যে জিতে গেছে, আবার খুশি হয়ে পড়ে, বলে মাকে গিয়ে বাবাকে হারিয়েছি, বড় ভাইকে হারিয়ে দিয়েছি, প্রাউড ফিল করে। জিততে দেন, যে তোমার গাধা আগে, আমার ঘোড়া পেছনে। তেরা গাধা আগে, মেরা ঘোড়া পিছে। তো লড়াইটা যদি হয় নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, আপনজনের মধ্যে, সেখানে হাঁটতে শিখেন, হাঁটতে জানতে পারা উচিত। আর লড়াইটা যদি হয় নিজের সাথে, সেখানে জিততে হবে, সেখানে জয়ী হওয়া উচিত। একটা কুইজ বলি, শেয়ার করি, যে কেউ যদি ভুল করে আর ভুল করার পর যদি সাথে সাথে কি করে, স্বীকার করে, তাকে আমরা কি বলি? ইমিডিয়েটলি স্বীকার করে যে না আই এম সরি, ভুল হয়েছে, তাকে কি বলে জানেন? অনেস্ট ম্যান, তাই না? সৎ মানুষ, ভুল করেছে, স্বীকার করেছে। আর কেউ যদি ভুল করেছে কি করে নাই কনফিউজড, এরপরও যদি সরি বলে, তাকে কি বলে? যে ভুল করেছে কি করে নাই এটা যদি কনফিউজ থাকে, তাকে কি বলে? ওয়াইজ ম্যান, তাই না? বুদ্ধিমান মানুষ। আর কেউ যদি কনফার্ম থাকে, শিওর থাকে যে সে ভুল করে নাই, এরপরও যদি সরি বলে, তাকে কি বলে? তাকে বলে হাজবেন্ড। তো এরকম হাজবেন্ড হওয়া ভালো রিলেশনশিপের ক্ষেত্রে। তো আসলে পৃথিবী হচ্ছে গোল, যা দেবেন তা ঘুরে ঘুরে আপনার কাছে আসবে। আপনি যদি সম্মান দিতে পারেন পরিবারের সদস্যদেরকে, হ্যাঁ, সেরকম রেসপেক্ট করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, মমতা দিতে পারেন, অ্যাকনলেজ করতে পারেন, ঘুরে ফিরে আপনি একটা সময় সম্মানিত হবেন, সেই মমতা পাবেন, ভালোবাসা পাবেন। ল অফ ন্যাচারাল রিটার্ন, আপনি সেটা ফিরে পাবেন, কারণ পৃথিবী হচ্ছে গোল। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।